রায়বর্মন পরিবারের একমাত্র উত্তরাধিকারী নীলের মর্মান্তিক মৃত্যুর পর যখন পুরো পরিবার স্তব্ধ, ঠিক তখনই নীলের শ্রাদ্ধানুষ্ঠানে ঘটে এক অবিশ্বাস্য ঘটনা। মৃত নীল নাকি সশরীরে ফিরে এসেছে নিজের ভিটে। পরিবারের সবাই এই অলৌকিক প্রত্যাবর্তনে আনন্দিত হলেও নীলের স্ত্রী দেবযানী তীব্র চিৎকারে দাবি করে এই লোকটি আসল নীল নয়, স্রেফ এক ছদ্মবেশী। কিন্তু সত্যিটা কি কেবল এক ছদ্মবেশীর ফিরে আসা, নাকি এই রাজপ্রাসাদের আড়ালে জড়িয়ে আছে নিষিদ্ধ পরকীয়া, গোপন কামনার টান, অন্ধকার জগতের আনাগোনা আর অঢেল অর্থলোভের এক বিষাক্ত জাল? আইনজীবী অচিন্ত আইচ যখন সত্যান্বেষণে নামেন, একের পর এক উন্মোচিত হতে থাকে মানুষের লালসা আর ভালোবাসার আড়ালে লুকিয়ে থাকা ভয়ঙ্কর এক ব্লুপ্রিন্ট। তো চলুন শুরু করছি অচিন্ত আইচ সিজন 3 এর এক্সপ্লেনেশন। সিরিজটির শেষে টুইস্ট থাকবে আপনার কল্পনার বাইরে, তাই অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। গভীর রাতের নিস্তব্ধতা চিরে এগিয়ে চলছিল একটি ট্রাক। ড্রাইভার আর খালাসি দুজনই ছিল তাতে। হঠাৎ রাস্তার ধারে তাদের চোখে পড়ে একটি দুমড়ে মুচড়ে যাওয়া গাড়ি। কোনো বিপদ বুঝে তারা ট্রাক থামিয়ে দ্রুত নিচে নেমে আসে। ভেতরে উকি দিতেই দেখতে পায় একটি পুরুষ ও নারীর নিথর দেহ। দৃশ্যটি দেখে তারা পুলিশে খবর দেওয়ার সিদ্ধান্ত নেয়, কিন্তু ঠিক তখনই মহিলাটির শরীরে সামান্য স্পন্দন চোখে পড়ে তাদের। অনুধাবন করে প্রাণটুকু এখনো বাকি আছে। তড়ঘড়ি করে তারা মহিলাটিকে উদ্ধার করে রাস্তার পাশে বসিয়ে দেয়, কিন্তু তীব্র যন্ত্রণায় কিছু বুঝে ওঠার আগেই আবার জ্ঞান হারায় সে। দৃশ্যপট বদলায়। আজ রায়বর্মন বাড়ির মেজ ছেলে নীলের শ্রাদ্ধানুষ্ঠান। কলকাতার নামকরা অভিজাত গয়না ব্যবসায়ী এই রায়বর্মন পরিবার, নীলের সহধর্মিণী দেবযানী। অকাল মৃত্যুর এই শোক পুরো বাড়িকে যেন থমথমে করে রেখেছে। নীলের মা শ্রাবণী রায়বর্মন ছেলের ছবির সামনে বসে কান্নায় ভেঙে পড়ছেন। সামনে সাজানো নীলের প্রিয় সব খাবার। ঠিক তখনই ছবির উপর একটি অচেনা ছায়া পড়ে। দেবযানী ধীর পায়ে ঘুরে দাঁড়ায়, আর যা দেখে তাতে এক মুহূর্তের জন্য যেন তার নিঃশ্বাস আটকে যায়। দরজায় সশরীরে দাঁড়িয়ে আছে নীল। উপস্থিত সকলে, এমনকি পুরোহিত মহাশয়ও স্তম্ভিত হয়ে তাকিয়ে থাকেন। সবাই উন্মাদের মতো নীলের দিকে ছুটে যেতে চাইলে দেবযানী চিৎকার করে ওঠে, ও নীল নয়, ও কোনোভাবেই নীল হতে পারে না। দেবযানী সবাইকে মনে করিয়ে দেয়, নীল তো আর বেঁচে নেই। নিজের পরিবারের মানুষজনই তাকে পঞ্চভূতে বিলীন করে এসেছে, মুখাগ্নি করেছে। তাহলে এই মানুষটাকে? দেবযানী স্পষ্ট দাবি, লোকটা স্রেফ ছদ্মবেশী। নীলের পরিচয় অস্ত্র করে রায়বর্মন বাড়িতে শীত কেটেছে। কিন্তু মা শ্রাবণী রায়বর্মন কোনো যুক্তি মানতে নারাজ। গলার জোর বাড়িয়ে বলেন, এই তার সন্তান, আর সন্তানের চেনা রূপ কোনো মা ভুল করতে পারে না। নীলের সাথেই এসেছিলেন ডক্টর ঘোষ। তিনি জানান খোলাঘাট জেনারেল হাসপাতাল থেকে আসছেন, আর তার পাশে দাঁড়িয়ে থাকা মানুষটি নীল রায়বর্মন। এদিকে দেবযানীর মস্তিষ্কে ভেসে উঠছে একটার পর একটা পুরনো স্মৃতি। যে মানুষটার সঙ্গে সে জীবনের অন্তরঙ্গ মুহূর্তগুলো ভাগ করে নিয়েছে, যার দেহ সে শেষবারের মতো ছাই হতে দেখেছে, সে কিভাবে ফিরবে? ঠিক তখনই ঘরে প্রবেশ করে লোকটা। দেবযানীর দিকে তাকিয়ে শান্ত গলায় বলে, দেবু, চলো আমরা নতুন করে সব শুরু করি। তুমি বিশ্বাস করছো না কেন? আমিই নীল। এরপরই সে এমন একটা গোপন কথা বলে বসে, যা একসময় শুধু আসল নীলই তাকে বলেছিল। দেবযানীর শরীর শিউরে ওঠে আতঙ্কে। কাপা গলায় প্রশ্ন করে, তুমি এটা জানলে কিভাবে? কে তুমি? আর এক সেকেন্ডও সেখানে না দাঁড়িয়ে দেবযানী ছুট দেয় বাইরে। আতঙ্কে অন্ধের মতো দৌড়াতে গিয়ে ছিটকে পড়ে সে। থুতনি কেটে রক্ত গড়ায়। অঝোর বৃষ্টির মধ্যে কাক ভেজা শরীরে কোনো মতে সে পৌঁছায় থানায়। দায়িত্বে থাকা অফিসার রাধাপতি মিত্রের সামনে হাঁপাতে হাঁপাতে আর্জি জানায়, আমাকে বাঁচান, আমার বাড়িতে একটা অজানা লোক ঢুকে পড়েছে। সে নিজেকে আমার স্বামী দাবি করছে, এমনকি আমার শোয়ার ঘরে ঢুকে জোর খাটাচ্ছে। অথচ আমার স্বামী নীল রায়বর্মন 2 সপ্তাহ আগে মারা গেছে, আজ তার শ্রাদ্ধ ছিল। কিন্তু দেবযানীর অভিযোগ ডায়েরি না করে অফিসার রাধাপতি সরাসরি ফোন করেন পুলিশ কমিশনার ও রায়বর্মন পরিবারকে। কিছুক্ষণের মধ্যেই কমিশনারও সেই নীল থানায় হাজির হয়। তারা প্রায় জোর জবরদস্তি করে দেবযানীকে বাড়িতে ফিরিয়ে নিয়ে যাওয়ার তোড়জোড় শুরু করে। পুরো নাটকটি বাইরে বসে লক্ষ্য করছিল অচিন্ত। আচমকাই অচিন্তর হাত থেকে একটি ফাইল নিচে পড়ে যায়। সেই বিশৃঙ্খলার সুযোগ কাজে লাগিয়ে চটজলদি একটি গোপন চিরকুট দেবযানীর মুঠোয় গুজে দেয় সে। বাড়িতে ফেরার পর দেবযানীকে পরীক্ষা করতে আসেন রায়বর্মনদের পারিবারিক চিকিৎসক। দেবযানী তখনও আতঙ্কে ছটপট করে বলতে থাকে, এই লোকটা কোনোভাবেই নীল হতে পারে না। পরিস্থিতি সামালতে শ্রাবণী দেবী চিকিৎসককে নির্দেশ দেন দেবযানীকে ঘুমের ইঞ্জেকশন দেওয়ার। তিনি ক্ষোভ প্রকাশ করে দেবযানীকে বলেন, পরিবারের মর্যাদার কথা তোমার একবারও মাথায় এলো না? সংবাদ মাধ্যম পেছনে লেগে রয়েছে, আর তুমি সোজা থানায় গিয়ে হাজির হলে। ইঞ্জেকশনের প্রভাবে দেবযানী নিস্তেজ হয়ে পড়লে সবাই কক্ষ ত্যাগ করে।
সেই সুযোগে সে লুকিয়ে রাখা অচিন্তর দেওয়া চিরকুটটি বের করে ফোন লাগায় এবং তাকে কী ইনজেকশন দেওয়া হয়েছে তা জানিয়ে উদ্ধারের আকুল আর্জি জানায়। এদিকে নিজের ঘরে বসে পুরনো খবরের কাগজ ঘেঁটে সত্য খোঁজার চেষ্টা করছিল অচিন্ত। তার স্ত্রী তাকে চা দিয়ে যায়, আর তখনই ভীম তাকে রায়বর্মন পরিবারের নীলের প্রত্যাবর্তনের ভাইরাল ভিডিওটি দেখায়। পরদিন দেবযানীর জবানবন্দির উপর ভিত্তি করে অচিন্ত রায়বর্মন পরিবারকে আইনি নোটিশ পাঠায়। পরিবারের আইনজীবী মিসেস সানি তাকে চেম্বারে ডেকে প্রস্তাব দেন, মামলাটি গুটিয়ে নিতে কত টাকা চান বলুন তো। অচিন্ত শান্তভাবে এক গ্লাস জল খেয়ে উত্তর দেয়, এটা ন্যায় বিচারের লড়াই, যা টাকায় কেনা যায় না। প্রস্তুতি নিন, আদালতে দেখা হবে। পরদিন দেবযানীকে নিরাপদ আশ্রয় নিয়ে যেতে অচিন্ত রায়বর্মন ভিটায় হাজির হয়। ঠিক একই সময় অন্য এক প্রান্তে স্থানীয়রা একটি পুকুরের জলে গলিত মৃতদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেয়। একই দিনে আদালতে দেবযানীর মামলার প্রথম শুনানি শুরু হয়। বিচারক জানান, যতক্ষণ না ওই ব্যক্তি ছদ্মবেশী প্রমাণিত হচ্ছে ততক্ষণ আইনত তাকেই দেবযানীর স্বামী ধরা হবে। অচিন্ত তখন জানায়, লোকটি দেবযানীর ওপর শারীরিক সম্পর্ক স্থাপনের জোর খাটিয়েছে, তাই দেবযানী তার কাছ থেকে অন্তর্বর্তীকালীন সুরক্ষা প্রার্থনা করছে। বিচারক প্রশ্ন তুললে দেবযানী কাঠগড়ায় দাঁড়িয়ে জানায়, ১৬ তারিখ রাতে ইনজেকশন দিয়ে অজ্ঞান করে তার হাত বেঁধে ফেলা হয় এবং মুখ চেপে ধরে মোবাইলের পাসওয়ার্ড হাতিয়ে নেওয়া হয়। মিসেস সানি দেবযানীকে মানসিকভাবে অসুস্থ দাবি করলেও ১৬ জুলাই রাতে থানায় কোনো এফআইআর নেওয়া হয়নি বলে অচিন্ত আদালতকে প্রমাণ দেয়। বিচারক পুলিশকে ভর্ৎসনা করে দেবযানীকে অন্তর্বর্তীকালীন সুরক্ষা মঞ্জুর করেন। কোর্ট থেকে বের হয়ে অচিন্ত দেবযানীকে রায়বর্মন বাড়িতে পৌঁছে দিতে যায়। শ্রাবণী দেবী চিৎকার করে তাকে তাড়িয়ে দিতে চাইলে অচিন্ত স্পষ্ট জানিয়ে দেয়, দেবযানীর সুরক্ষায় একজন মহিলা পুলিশ থাকবে এবং এই ভিটে নীলের হওয়ায় তার থাকার পূর্ণ অধিকার আছে। তবে ওই ছদ্মবেশীকেও প্রমাণ করতে হবে যে সে নীল, নয়তো তাকে ভিটে ছাড়তে হবে। অপরদিকে পুকুর থেকে উদ্ধার পচাগলা লাশটির বিকৃত চেহারার কারণে পরিচয় বোঝা যাচ্ছিল না। তার পায়ে ভারী বস্তা বাঁধা ছিল এবং গায়ে ছিল কেবল একটি ট্যাটু। তদন্তে নেমে ভীম ইন্সপেক্টর পাঞ্জার বক্তব্য রেকর্ড করে, যিনি জানান ৩ তারিখ রাতের দুর্ঘটনায় নীলের মৃত্যু হয়েছিল। এমনকি রায়বর্মন পরিবারের মামাও স্বীকার করেন তিনি নিজে নীলের মুখাগ্নি করেছেন। তবে শ্রাবণী দেবী নিজের অবস্থানে অনড় থাকেন এবং লন্ডনের বান্ধবী অন্বেষা বসুর পরামর্শে দুর্ধর্ষ আইনজীবী দিগ্বিজয় সিংহকে দায়িত্ব দেন। অন্যদিকে শ্মশানের ডোম ভীমকে নিশ্চিত করে সে যে দেহ দাহ করেছে তার পক্ষে বেঁচে ফেরা অলৌকিক। অচিন্ত যখন ছদ্মবেশ সংক্রান্ত পুরনো কেসের নথি ঘেঁটে সত্যিটা উন্মোচনের চেষ্টা করছিল, তার হাইকোর্টের প্রাক্তন ক্লার্ক বাবা তাকে এই জটিল মামলা নিয়ে সতর্ক করেন। ঠিক সেই রাতেই বাড়ি ফেরার পথে কয়েকজন দুষ্কৃতী তাকে গাড়িতে তুলে নিয়ে আগ্নেয়াস্ত্র উঁচিয়ে হুমকি দেয়, মামলা থেকে সরে না দাঁড়ালে তাকে প্রাণ হারাতে হবে। দুষ্কৃতীরা গাড়ি থেকে রাস্তায় ছুঁড়ে ফেলে দেয়। ঠিক তখনই হাতে ছাতা নিয়ে সেখানে আবির্ভূত হন খ্যাতনামা অ্যাডভোকেট দিগ্বিজয় সিংহ। অচিন্তকে তুলে তিনি স্মিত হেসে মন্তব্য করেন, বেশি চোট লাগেনি তো? কলকাতা আর আগের মতো নিরাপদ নেই, রাতে একা বেরোবেন না, কোর্টে দেখা হবে। পরদিন থেকে শুরু হয় বহুল আলোচিত এই মামলার প্রথম গুরুত্বপূর্ণ শুনানি। বিচারকের আসনে অলোক ব্যানার্জি, যিনি কাকতালীয়ভাবে একসময় দিগ্বিজয় সিংহেরই ছাত্র ছিলেন। উভয় পক্ষের প্রাথমিক জবানবন্দি শেষে অচিন্ত তার প্রথম সাক্ষী হিসাবে কাঠগড়ায় দাঁড় করায় পিডব্লিউ অবনী সেনকে, যিনি নীলের মামা। অচিন্তের প্রশ্নের জবাবে অবনীবাবু বুক চাপড়ে বলেন, হ্যাঁ, ৩ জুলাই আমার বোনপো নীল রায়বর্মন মারা গেছে, আমি নিজেই তার মুখাগ্নি করেছি। কিন্তু ক্রস এক্সামিনেশনের জন্য উঠে দাঁড়িয়েই হাওয়ার দিক বদলে দেন দিগ্বিজয়। দুর্ঘটনার ফলে কাঁচ ঢুকে নীলের মুখে হওয়া ক্ষতচিহ্নের কথা মনে করিয়ে দিয়ে প্রশ্ন ছোড়েন, কয়টি ক্ষত ছিল মনে আছে? অবনীবাবু দ্বিধাগ্রস্ত হয়ে ৬-৭টির কথা বললে দিগ্বিজয় কটাক্ষের সুরে জানান, নীলের আসলে ১১টি গভীর ক্ষত ছিল, অর্থাৎ নিজের বোনপোকটাই হয়তো তিনি ঠিকমতো চেনার সুযোগ পাননি। এরপর অচিন্ত হাজির করে দুর্ঘটনাস্থলে উপস্থিত ট্রাক ড্রাইভার কুলদীপ সিংকে। কুলদীপ দাবি করে সে লোকটিকে মৃত দেখেই স্থানীয় ভ্যান চালকের সহায়তায় ১০ মিনিটের মধ্যে পুলিশ ডেকে আনে। কিন্তু দিগ্বিজয় প্রশ্ন তোলেন, তুমি কি রক্তচাপ বা পালস পরীক্ষা করেছিলে? কিভাবে নিশ্চিত হলে সে মৃত? কুলদীপ জবাব দেয়, লোকটির চোখ খোলা ছিল। দিগ্বিজয় সঙ্গে সঙ্গে আদালতের অনুমতিতে প্রবীণ সরকারি চিকিৎসক ডাক্তার মজুমদারকে কাঠগড়ায় দাঁড় করিয়ে জেনে নেন, মানুষ কি চোখ খোলা অবস্থায় জ্ঞান হারিয়ে পড়ে থাকতে পারে? ডাক্তারবাবু সায় দিয়ে জানান, বিজ্ঞানের বিচারে তা শতভাগ সম্ভব। এমনকি এরপর আসা ইন্সপেক্টর পাঞ্জা সহ অন্য সব প্রত্যক্ষদর্শীর জবানবন্দিতেও কোনো না কোনো ফাঁক ফোকর খুঁজে বের করে চতুর দিগ্বিজয় তাদের অবিশ্বস্ত প্রমাণ করে দেন।
একই সময় পুকুর থেকে পাওয়া পচাগলা লাশটির ময়নাতদন্ত রিপোর্ট এসে পৌঁছায়। জানা যায় প্রায় 1 মাস আগে 4 জুলাই রাত 2:30 থেকে 3টের মধ্যে লোকটিকে শ্বাসরোধ করে খুন করার পর পায়ে পাথর বেঁধে জলে ফেলে দেওয়া হয়েছিল। তথ্য মেলাতে গিয়ে কনস্টেবল জানায় নিখোঁজ তালিকার 2টি রিপোর্ট এই সময়ের সাথে হুবহু মিলে যাচ্ছে। অফিসার গীতা কাল বিলম্ব না করে লাশ শনাক্তকরণের জন্য ওই 2টি পরিবারকে ডেকে পাঠানোর আদেশ দেন। রায়বর্মন পরিবারের সোনালী নামের একটি কাজের মেয়ে দেবযানীকে চুপি চুপি এসে সাবধান করে, বৌদি সাবধানে থেকো, ওই উকিলবাবু আর অন্বেষা ম্যাডাম কি যেন ষড়যন্ত্র করছে। দেবযানী আড়ালে গিয়ে শুনতে পায় তারা পরিকল্পনা করছে কিভাবে দেবযানীকে মানসিকভাবে অপ্রকৃতস্থ প্রমাণ করে কোনো পাগলাগাড়ে চালান করে দেওয়া যায়। আতঙ্কে দেবযানী তৎক্ষণাৎ অচিন্তকে ফোন করে সব জানালে অচিন্ত তাকে শান্ত করে শুধু নীলের পুরনো মেডিকেল রিপোর্টগুলো জোগাড় করতে বলে। অচিন্তের পিতা তাকে আবারও এই বিপদে জড়াতে বারণ করলে অচিন্ত স্পষ্ট জানায়, আমি ভুল রাস্তায় থাকলে গুন্ডারা আমাকে হুমকি দিত না, আর দিগ্বিজয়ও এতটা মারমুখী হতো না। গভীর রাতে যখন দেবযানী মেডিকেল রিপোর্ট খুঁজছিল তখনই তার চোখের সামনে এসে দাঁড়ায় সেই ছদ্মবেশী নীল। পরদিন সকালে ড্রয়িং রুমে পরিবারের সবাই যখন একাট্টা হয়ে কথা বলছিল তখনই সেখানে প্রবেশ করে নীলের ছোটবেলার বন্ধু রিয়ান। রিয়ান নীলের মুখোমুখি দাঁড়িয়ে বলে, তুই ভালো করেই জানিস তোর মৃত্যুর খবর শুনেও আমি কেন আসিনি। কাজটা প্রায় শেষ হয়েই এসেছিল, তারপর শুনলাম তুই নাকি বেঁচে আছিস। নীল উত্তর দেয়, হ্যাঁ আমার তো সবই মনে আছে। কিন্তু হঠাৎই ঘর থমথমে করে দিয়ে রিয়ান বলে ওঠে, তুই কে? তুই তো কোনোভাবেই নীল নোস। দেবযানী বুঝতে পারে জট আরও গভীর হচ্ছে। অন্যদিকে দিগ্বিজয় তার ম্যানেজারকে নির্দেশ দেয় অচিন্ত নিশ্চিতভাবেই রিয়ানকে আদালতে হাজির করার চেষ্টা করবে, তাই রিয়ানের পরিবারের উপর চাপ সৃষ্টি করে তার মুখ বন্ধ রাখার বন্দোবস্ত করতে হবে। একই সাথে দিগ্বিজয়ও নীলের পুরনো সমস্ত মেডিকেল রেকর্ড চেয়ে পাঠায়। অন্য প্রান্তে উদ্ধার হওয়া লাশের পরিবারের লোকেরা থানায় এসে পৌঁছায় এবং লাশ শনাক্ত করতে গিয়ে জানায় এই নৃশংস হত্যাকাণ্ডের পেছনে রকি নামের এক ব্যক্তির হাত থাকতে পারে। রকি আবির নামের এক যুবককে সিনেমায় হিরো বানানোর প্রলোভন দেখিয়েছিল। সিনেমায় মারামারির কাজ শেখানো রকি আবিরকে স্পষ্ট জানিয়েছিল টাকা ছাড়া সিনেমায় নাম কমানো সম্ভব নয়। এদিকে রায়বর্মন পরিবারের ব্যবসার শেয়ারের দাম হু হু করে কমতে থাকে, কারণ ফিরে আসা মানুষটি আসল নীল কিনা তা নিয়ে বিনিয়োগকারীদের মনে গভীর সংশয় তৈরি হয়। পরিবারের ব্যক্তিগত আইনজীবী জানায় শেয়ার বিক্রি করে পুঁজি তুলতে হলে দেবযানীর স্বাক্ষর লাগবে, কারণ নীল তার সমস্ত ব্যবসার মালিকানা দেবযানীর নামেই করে দিয়ে গেছে। কিন্তু দেবযানী পরিষ্কার জানিয়ে দেয় নীলের রক্তঘাম অর্জিত ব্যবসা সে কাউকে হাতাতে দেবে না। অন্যদিকে ইন্সপেক্টর গীতা দেখা করে রকির সাথে। রকি খোলাসা করে গত 2 বছর ধরে আবির হিরো হওয়ার ভূত মাথায় নিয়ে বিভিন্ন শুটিং সেটে ঘুরে বেড়াত, এভাবেই তার পরিচয়। আবিরের কাছে জমা 10 লাখ টাকা ছিল যা দিয়ে সিনেমা হয় না জেনে রকির ধারণা আবির হয়তো আত্মহত্যা করেছে। তবে গীতা সোজাসাপটা জানিয়ে দেয় আবির আত্মহত্যা করেনি, তাকে খুন করা হয়েছে, আর মৃত্যুর আগে সে শেষবার রকির সাথেই দেখা করতে গিয়েছিল। অন্যদিকে ভীম পৌঁছে যায় এক ক্যাসিনোতে যেখানে রিয়ান জুয়ায় মেতেছিল। ভীম ছদ্মবেশে খেলায় যোগ দিয়ে চতুরতার সাথে নীলের প্রসঙ্গ তোলে। নীলের নাম শুনতেই আবেগে কেঁদে ফেলে রিয়ান। তাকে বুঝিয়ে সুজিয়ে কাসিনোর বাইরে নিয়ে আসে ভীম, যেখানে আগে থেকেই অপেক্ষারত ছিল অচিন্ত। চরম মানসিক বিপর্যস্ত রিয়ান জানায় তার পরিবার তাকে আদালতে বা নীলের বাড়িতে যেতে দিচ্ছে না। সে জোর দিয়ে বলে দেবযানী একদম ঠিক বলছে, ওই লোকটি কিছুতেই নীল হতে পারে না, কারণ ছোটবেলায় রিয়ান আর নীলের মধ্যে একটি গোপন চুক্তি হয়েছিল যে আগে মারা যাবে তার শ্রাদ্ধের দিন অন্যজন নিজের প্রাণ দেবে। রিয়ান যখন নীলের শ্রাদ্ধের দিন আত্মহত্যা করতে যাচ্ছিল তখনই নীলের বেঁচে ফেরার খবর পায়, কিন্তু সে ছুটে গিয়ে দেখে ফিরে আসা এই মানুষটা তাদের সেই গোপন অঙ্গীকারের বিন্দুমাত্র খবর রাখে না। অচিন্ত তখন রিয়ানকে আশ্বস্ত করে জানায় আদালতে তাকে পরিচয় গোপন রেখে সিক্রেট উইটনেস হিসাবে হাজির করা হবে। পরদিন আদালতে দেবযানী নীলের কিছু চিকিৎসার নথি অচিন্তের হাতে তুলে দিয়ে জানায় বাকি ল্যাপটপ ও কাগজপত্র সে আনতেই পারেনি। পাশাপাশি দেবযানী একটি গুরুত্বপূর্ণ তথ্য দেয়, নীলের বাদামে তীব্র অ্যালার্জি ছিল। শুনানিতে অচিন্ত সাক্ষী হিসাবে প্রফেসর সুজন ব্যানার্জিকে কাঠগড়ায় ডাকে। প্রফেসর নীলকে তাদের পুরনো এক মাইন্ড গেমের কথা মনে করিয়ে জিজ্ঞেস করেন পরপর গোয়েন্দাদের নাম বলার খেলায় শেষবার কে জিতেছিল। নীল আত্মবিশ্বাসের সঙ্গে বলে সে নিজে জিতেছিল। প্রফেসর সঙ্গে সঙ্গে উত্তর ভুল প্রমাণ করে জানান জয়ী হয়েছিলেন তিনি নিজে। দিগ্বিজয় আপত্তি তুলে সওয়াল করেন 1 মাস ধরে স্মৃতিবিভ্রাটের মধ্যে থাকা মানুষের পক্ষে এত পুরনো কথা মনে না থাকাটা স্বাভাবিক। এরপর অচিন্ত নীলকে কলেজের দিনগুলোর কথা মনে করিয়ে জিজ্ঞেস করে সে এক শিক্ষিকাকে ভালোবেসে প্রফেসরের কাছে যার কথা বলেছিল তার নাম কি। নীল এড়িয়ে গিয়ে বলে
কলেজে অনেককেই পছন্দ হতো, সবার নাম মনে রাখা সম্ভব নয়। এরপর অচিন্ত দীঘায় ঘুরতে যাওয়া একটি ছবি দেখিয়ে নাম জানতে চায়। নীল আবারও বলে সে নাম ভুলে গেছে। অচিন্ত প্রকাশ করে সেই মহিলা ছিলেন ইংরেজির শিক্ষিকা মিসেস মারিয়াম, আর মানুষের প্রথম প্রেম ভোলা অসম্ভব। এরপর অচিন্ত বিচারকের অনুমতি নিয়ে নীলকে বাদাম খাইয়ে পরীক্ষা করতে চায়। জানান হয় চিকিৎসকের দল প্রস্তুত। নীল বাদাম খায় এবং প্রথম কয়েক মিনিট স্বাভাবিক থাকলেও হঠাৎই তার শরীরে ভয়াবহ অ্যালার্জিক রিয়াকশন শুরু হয়। শ্বাসকষ্টে ছটপট করতে করতে সে মাটিতে লুটিয়ে পড়লে চিকিৎসক দল দ্রুত ইনজেকশন দিয়ে তার প্রাণ বাঁচায়। এই ঘটনায় অচিন্ত নিজেও হতবাক হয়ে যায়। তবে আদালত কক্ষে এমন ঝুঁকি নেওয়ার কারণে বিচারক অচিন্তর ওপর চরম রুষ্ট হন এবং পরদিন নিজের খাসকামরায় ডেকে তাকে তীব্র ভর্ৎসনা করেন। অচিন্ত নিঃশর্ত ক্ষমা চেয়ে পরিস্থিতি সামাল দেয়। এদিকে ইন্সপেক্টর গীতা আবির মণ্ডলের মৃত্যুর দিনের মোবাইল লোকেশন ট্র্যাক করে রকিকে প্রধান অভিযুক্ত হিসাবে চিহ্নিত করে। তদন্তে দেখা যায় ৪ তারিখে ভোর ৬টায় NH-16-এ আবিরের ফোন বন্ধ হয়। তার আগে ৩ তারিখে ফোন লোকেশন ছিল নিজ বাড়ি, তারপর জিমে, সেখান থেকে ঝাড়গ্রাম হয়ে খোলাঘাট শ্মশান এবং শেষে মতিপুকুর। শ্মশানের সিসিটিভি ফুটেজে দেখা যায় রায় বর্মন পরিবারের গাড়ি দাঁড়িয়ে রয়েছে এবং আবির কারো সাথে দেখা করতে ভেতরে ঢুকেছিল। বের হওয়ার পর রকি ডাকে বাইকে করে নিয়ে যায়। বাড়িতে ফিরে গীতা অচিন্তকে রকি বা আবির মণ্ডল সম্পর্কে জানতে চাইলে অচিন্ত তাদের চেনে না বলে জানায়। কিন্তু গীতা যখন খোলসা করে যে আবির সেদিন নীলের দাহ হওয়ার শ্মশানে উপস্থিত ছিল এবং রকি দেবযানীর পুরনো পাড়ার ছেলে, তখন অচিন্ত পুরো চক্রটি নিয়ে নতুন করে ভাবতে শুরু করে। পরদিন আদালতে বিচারকের সামনে অচিন্ত রিয়ানকে গোপন সাক্ষী হিসাবে হাজির করে। তার সুরক্ষার স্বার্থে একটি ঝাপসা স্ক্রিনের আড়ালে রাখা হয় রিয়ানের ছায়ামূর্তি। অন্যদিকে নীল কাঠগড়ায় এসে দাঁড়ায়। অচিন্ত রিয়ানকে প্রশ্ন করেন, আপনি নীলকে কত বছর ধরে চেনেন? রিয়ান উত্তর দেয়, ২৫ বছর। অচিন্ত নীলকে জিজ্ঞেস করে তার সেরা বন্ধু স্কুলের আমগাছের নিচে কী পুঁতে রেখেছিল। নীল স্মৃতির পথ ধরে জবাব দিতে ব্যর্থ হয়। রিয়ান প্রকাশ করে নীলের বিয়ের কদিন আগে স্কুলের ব্যাকইয়ার্ড থেকে একটি বাক্স খুঁড়ে বের করেছিল। অচিন্ত বাক্সটি এনে আদালতের সামনে রেখে নীলের কাছে সেটির তালার গোপন নম্বর জানতে চায়। নীল চুপ থাকে। রিয়ান বলে 666। ভেতরে কি ছিল জানতে চাইলে নীল ব্যর্থ হলেও রিয়ান নিশ্চিত করে যে ভেতরে কন্ডম ছিল। বিচারক বাক্স খুলে রিয়ানের কথার সত্যতা পান। তবে দিগ্বিজয় সওয়াল করেন, সবার স্মৃতিশক্তি সমান নয়। বিচারকও জানতে চান গোপন সখী স্মৃতির বাইরে অন্য কোনো নিরেট প্রমাণ দিতে পারবে কিনা, কিন্তু রিয়ানের কাছে তেমন কিছু ছিল না। এরপর কাঠখড়ায় আসে দেবযানী। সে জানায় যে নার্সিংহোমে সে কাজ করত সেখানেই নীলের সঙ্গে প্রথম দেখা। পিঠের নিচের দিকে থাকা একটি নীলচে জন্মদাগের কথা সে প্রকাশ করে। আদালতের নির্দেশে ছদ্মবেশী লোকটি জামা খুলতেই সবাই স্তম্ভিত হয়ে যায়। আসল নীলের মতো হুবহু একই জায়গায় তারও সেই নীলচে জন্মদাগ বিদ্যমান। দিগ্বিজয় এক ধাপ এগিয়ে লাই ডিটেকশন টেস্টের দাবি জানান। পরীক্ষার প্রতিটি প্রশ্নের নিখুঁত উত্তর দিয়ে লোকটি নিজেকে নীল রায়বর্মন হিসেবে প্রতিষ্ঠা করে। অচিন্ত চরম হতাশ হয়ে পড়ে। কিন্তু সন্ধ্যায় বাড়িতে নামগান শোনার সময় তার মাথায় এক ঝিলিক চিন্তা আসে, যমজ। অনেক সময় যমজ ভাইবোনের চেহারা ও শারীরিক লক্ষণ অবিকল এক হয়। পরদিন অচিন্ত এক হ্যাকারকে ইউকের এক নির্দিষ্ট নাগরিকের বায়োডাটা বের করার দায়িত্ব দেয়। অন্য প্রান্তে ইন্সপেক্টর গীতা থানায় ডেকে রকিকে চেপে ধরে। রকি সাফাই গায়, আমি কিছু করিনি ম্যাডাম, শুটিং শেষে ফেরার পথে শ্মশানের বাইরে থেকে শুধু আবিরকে লিফট দিয়েছিলাম। পুলিশের চাপের মুখে সে নিজের ফোন জমা দিতে বাধ্য হয় এবং গীতা সেই রাতের ফোন লোকেশন ট্র্যাকের নির্দেশ দেয়। আদালতে বিচার কাজ চলাকালীন সেই সাইবার বিশেষজ্ঞ ছেলেটি এসে অচিন্তর হাতে কিছু গোপন নথি তুলে দেয়। অচিন্ত এবার কাঠখড়ায় ডাকে শ্রাবণী দেবীর বান্ধবী অন্বেষা বসুকে। টানা প্রশ্নের মুখে অন্বেষা দেবী স্বীকার করেন তিনি ২৫ বছর ধরে লন্ডনে থাকেন, অবিবাহিত এবং কোনো সামাজিক যোগাযোগ মাধ্যমে নেই। অচিন্ত জানতে চায় শ্রাবণী ও কপিলবাবুর একমাত্র সন্তান নীলের জন্ম লন্ডনে হয়েছিল কিনা এবং সে লং ফ্লাইটে ভয় পেত কিনা। অন্বেষা দেবী তা মেনে নেন। অচিন্ত তখন একটি ছবি দাখিল করে যেখানে লন্ডনে অন্বেষা দেবীর পাশে নীলকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়, আর ছবিটির তারিখ ছিল নীলের বৌভাতের দিন। রায়বর্মন পরিবারসহ পুরো আদালত বাকরুদ্ধ হয়ে যায়। অচিন্ত এবার মূল চক্রান্তের পর্দা ফাঁস করে। সে খোলসা করে অন্বেষা দেবী লন্ডনে এক ছেলেকে দত্তক নিয়েছিলেন যার নাম গোগল বসু,
যে পেশায় একজন নামজাদা সাইকিয়াট্রিস্ট। নীলের মৃত্যুর দুদিন পর গোগল লন্ডন থেকে কানাডা, নরওয়ে থেকে সিঙ্গাপুর হয়ে কলকাতায় আসে। অচিন্ত প্রশ্ন তোলে, নীল উড্ডয়ন ভীতিতে ভুগলে গোগলের কেন কোনো সমস্যা হয়নি? কারণ শ্রাবণী ও অন্বেষা, দুই বান্ধবী, লন্ডনে একই সঙ্গে দুটি আইডেন্টিক্যাল টুইন শিশুকে দত্তক নিয়েছিলেন। নীল নিজেও জানত না সে দত্তক নেওয়া সন্তান। নীলের মৃত্যুর পর যখন শ্রাবণী দেবী জানতে পারেন নীল তার সমস্ত সম্পত্তি দেবযানীর নামে করে গেছে, তখন দেবযানীর হাত থেকে মালিকানা কাটতে তিনি গোগলকে নীল মানিয়ে দাঁড় করান। যমজ হওয়ার কারণেই গোগলের চেহারার সাথে সাথে জন্মদাগ ও শারীরিক বৈশিষ্ট্য হুবহু এক ছিল। অচিন্ত আদালতে জোরালো হুঙ্কার দিয়ে ঘোষণা করে নীল রায়বর্মন চিরতরে বিদায় নিয়েছে। আর আদালতের কাঠখড়ায় দাঁড়িয়ে থাকা এই মানুষটি সেরেফ এক ভণ্ড ইম্পস্টার। বিচারক পরদিন পরবর্তী শুনানির দিন ধার্য করেন। বিজয়ের আনন্দ নিয়ে অচিন্ত বাড়ি ফেরার পথে স্ত্রী গীতার ফোনে স্তব্ধ হয়ে যায়। 3 জুলাইয়ের রাতে শ্মশানের বাইরে রকির মোবাইল লোকেশন থেকে এক রোমহর্ষক তথ্য মেলে। সে রাতে রকির ফোনের পাশাপাশি নীল ও দেবযানীর ফোনও একই নেটওয়ার্ক ও রুটে চলছিল। অর্থাৎ নীল যখন প্রাণ হারায় তখন দেবযানী ছাড়াও সেখানে রকি উপস্থিত ছিল। পুলিশ রকিকে জেরা শুরু করে। অচিন্তর সাজানো সমস্ত অঙ্ক এক মুহূর্তে ওলটপালট হয়ে যায়। যে রহস্যকে সে সমাধান ভাবছিল তার অন্তরালে ঘাপটি মেরে দাঁড়িয়ে আছে আরও এক ভয়ঙ্কর সত্য। এখান থেকেই গল্প বাঁক নেয় এক নতুন শিউরে ওঠা মোড়ে। অচিন্ত কালবিলম্ব না করে ভীমকে পাঠায় দেবযানীর পুরনো পাড়ায় তার পিসির কাছে। ভীম সেখানে লোহা টিন ভাঙার ফেরিওয়ালার ছদ্মবেশে হানা দেয়, যাতে আসল পরিচয় গোপন থাকে। অন্যদিকে অচিন্ত নিজে গিয়ে দেখা করে দিগ্বিজয় সিংহের সাথে। তবে সততার এই লড়াইয়ে অচিন্ত ভীষণ দ্বিধায় পড়ে যায়। সে স্ত্রীকে প্রশ্ন করে যে একজন আইনজীবী হিসেবে আমার আসল দায়িত্ব কি, মক্কেলকে রক্ষা করা নাকি আসল বিচারকে বাঁচিয়ে রাখা? এই প্রশ্নের উত্তরের খোঁজে অচিন্ত নিজেই যেন পথ হারায়। পরদিন আদালতে ঘটে এক অভাবনীয় ঘটনা। দিগ্বিজয় সিংহ মাথা নিচু করে নিজের ভুল স্বীকার করে নেন। উপস্থিত সকলে ভেবেছিল অচিন্ত এখন শেষ বক্তব্য পেশ করে মামলাটি নিজের নামে জয় করে নেবে। কিন্তু অচিন্ত সবাইকে অবাক করে দিয়ে বলে, শ্রাবণী দেবীকে সাজা দেওয়ার আগে তার আসল উদ্দেশ্য কী ছিল তা জানা জরুরি। দেবযানী হতবাক হয়ে প্রশ্ন তোলে, আপনি এসব কি করছেন অচিন্তবাবু? কিন্তু অচিন্ত সে কথায় কান না দিয়ে সোজা কাঠগড়ায় ডেকে নেয় দেবযানীর পিসি কবিতা সাহাকে। কবিতা দেবী খোলসা করেন দেবযানীর বাবা মা শৈশবেই মারা যাওয়ায় 4 বছর বয়স থেকে সে তার কাছেই মানুষ। অচিন্ত জিজ্ঞেস করে দেবযানীর কোনো প্রেম ঘটিত সম্পর্ক ছিল কিনা। দেবযানী বারবার অচিন্তকে থামানোর চেষ্টা করে অস্থির হয়ে উঠলেও অচিন্ত তা উপেক্ষা করে। কবিতা দেবী ফাঁস করে দেন দেবযানীর একাধিক বয়ফ্রেন্ড ছিল এবং ছেলেদের সাথে ঘুরে বেড়াতে সে ভীষণ ভালোবাসত। তার শেষ প্রেমিক ছিল রকি, কিন্তু প্রবল অর্থলিপ্সার কারণে রকির মতো সাধারণ ছেলেকে ছেড়ে সে বিত্তশালী নীল রায়বর্মনকে বিয়ে করে। এরপর অচিন্ত দত্তা ক্যাফের ওয়েটার চিন্ময়কে সাক্ষী হিসেবে নিয়ে আসে। চিন্ময় জানায় দেবযানী আর রকি ঘন ঘন তাদের ক্যাফেতে আড্ডা দিত। এমনকি 1 মাস আগেও ক্যাফেতে তাদের মধ্যে বিরাট ঝামেলা হয়েছিল। চিন্ময় দেখেছিল রকি ও দেবযানী একটি ছক কষার সময় বলছিল তাহলে এই প্ল্যানটাই ফাইনাল। ঠিক তখনই সেখানে উপস্থিত থাকা আবির তাদের সমস্ত ষড়যন্ত্র শুনে ফেলে এবং রকি ও দেবযানীকে ব্ল্যাকমেইল করা শুরু করে। অচিন্ত আবিরের ছবি দেখালে চিন্ময় সঙ্গে সঙ্গে তা শনাক্ত করে। অচিন্ত আদালতকে মনে করিয়ে দেয় নীলের মৃত্যুর ঠিক পরের রাতেই আবিরকে হত্যা করা হয়। অচিন্ত এরপর ইন্সপেক্টর গীতাকে কাঠগড়ায় ডাকে। গীতা তার পুঙ্খানুপুঙ্খ তদন্তের রিপোর্ট পেশ করে জানায় আবির নীলের দাহ হওয়ার রাতেই শ্মশানে গিয়ে শ্রাবণী দেবীর সাথে দেখা করেছিল। এবার শ্রাবণী দেবীকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি জানান আবির এসে দাবি করেছিল যে নীলকে হত্যা করা হয়েছে এবং খুনিকে সে চেনে, তবে তথ্য দেওয়ার বিনিময়ে সে 2 কোটি টাকা দাবি করে। কিন্তু এরপর সে আর কোনো যোগাযোগ করেনি। শ্রাবণী দেবী আরও জানান বিয়ের মাত্র 1 সপ্তাহের মাথায় নীল তাকে বলেছিল দেবযানী হীনমন্যতায় ভুগছে, তাই সে সমস্ত ব্যবসা দেবযানীর নামে লিখে দিয়েছে। এতেই শ্রাবণী দেবীর মনে গভীর সন্দেহের জন্ম হয়। তাই নীলের মৃত্যুর পর তিনি লন্ডন থেকে গোগলকে এনে নীল সাজিয়ে খাড়া করেন, যাতে দেবযানীকে শাস্তি দিয়ে নীলের সম্পত্তি ফিরিয়ে নেওয়া যায়। অচিন্ত এবার রকিকে কাঠগড়ায় দাঁড় করিয়ে সরাসরি প্রশ্ন করে, আপনি আবিরকে খুন করলেন কেন? রকি তা অস্বীকার করলে অচিন্ত হুঙ্কার দিয়ে বলে,
ময়না তদন্তের রিপোর্টে আবিরের গলায় থাকা আঙুলের ছাপ রকির আঙুলের সাথে মিলে যাবে। চাপে পড়ে রকি হঠাৎ বলে ওঠে, এটা অসম্ভব, আমি তো ওকে আঙুল দিয়ে মারিনি, কোনোই দিয়ে আঘাত করেছিলাম। নিজের মুখেই সত্য প্রকাশ করে ফেলায় রকি বুঝতে পারে সে ফাঁদে পড়ে গেছে। সে স্বীকার করে আবির তাদের গোপনীয়তা জেনে গিয়ে ব্ল্যাকমেইল করছিল বলেই তাকে মারতে বাধ্য হয়। অচিন্ত তখন চাপ দিয়ে বলে, তার মানে নীলকেও আপনিই মেরেছেন? রকি তা অস্বীকার করলেও অচিন্ত অন্য কৌশল নেয়। সে রকিকে বুঝিয়ে দেয় আবির খুনের দায়ে সে জেলে পচে মরবে বা ফাঁসি পাবে। অন্যদিকে দেবযানী আরবি জুয়েলার্সের কোটি কোটি টাকার সম্পত্তি নিয়ে বিদেশে চম্পট দেবে, কারণ সব প্রমাণ এখন রকির বিরুদ্ধে। প্রতারিত হওয়ার আশঙ্কায় আতঙ্কিত হয়ে রকি অবশেষে আদালতের সামনে আসল সত্য প্রকাশ করে। রকি স্বীকার করে নীলকে হত্যা করার ঠান্ডা মাথার নীল নকশাটি আসলে দেবযানীরই। সেদিন ঝাড়গ্রাম থেকে ফেরার পথে পরিকল্পনা অনুযায়ী রকি রাস্তায় লিফট যায়। গাড়ি থামতেই সে পেছনের সিটে উঠে আচমকা নীলের গলা চেপে ধরে, আর দেবযানী শক্ত হাতে নীলের দুটি হাত চেপে ধরে রাখে। নীলের শ্বাস প্রশ্বাস চিরতরে বন্ধ না হওয়া পর্যন্ত তারা দুজন মিলে তাকে আটকে রাখে। নীল মারা গেলে ঘটনাটিকে দুর্ঘটনা হিসেবে চালাতে রকি নীলের মাথা গাড়ির সাথে সজোরে আঘাত করে। এরপর গাড়িটিকে দুমড়ে মুচড়ে দিয়ে দেবযানী নিজের কপালেও আঘাত করে অজ্ঞান হওয়ার ভান করে নীলের পাশেই বসে থাকে। অর্থাৎ এতদিন যা সবাই সড়ক দুর্ঘটনা বলে ভেবেছিল তা আসলে ছিল চরম নৃশংসতায় ভরা এক পরিকল্পিত হত্যাকাণ্ড। পুরো আদালত কক্ষে দেবযানী তখন মাথা নিচু করে বসে থাকে। এবার অচিন্ত তার চূড়ান্ত বক্তব্য পেশ করতে উঠে দাঁড়ায়। সে সাম্প্রতিক কিছু মর্মান্তিক ঘটনার নজির টেনে বলে, কোথাও হানিমুনে গিয়ে প্রেমিকের সাথে মিলে স্বামীকে হত্যা করা হচ্ছে, কোথাও লাশ কেটে ড্রামে ভরা হচ্ছে, আবার কোথাও কেটে ব্যাগে নিয়ে যাওয়া হচ্ছে। অচিন্ত আদালতের বিবেকের কাছে প্রশ্ন তোলে, বাবা মার রক্ত জল করে সন্তানকে বড় করেন, সেরা শিক্ষা দেন, কিন্তু বিয়ের পর একজন বহিরাগত এসে যদি সেই সন্তানকে নির্মমভাবে হত্যা করে, তবে ছেলেদের জীবনের নিরাপত্তা কোথায়? সমাজে নারীদের সুরক্ষা নিয়ে অনেক কথা হলেও ছেলেদের নিরাপত্তা আর অধিকার নিয়ে আলোচনা বড্ড কম। একজন স্ত্রী যদি বলে স্বামীকে চাই না কিন্তু তার সম্পত্তি চাই, তবে তা মেনে নেওয়ার সমাজ ও আইনের জন্য চরম হুমকি। আদালত চূড়ান্ত রায় ঘোষণা করে। বিচারক কাল বিলম্ব না করে দেবযানীকে হেফাজতে নেওয়ার নির্দেশ দেন এবং আইনি বিশৃঙ্খলা সৃষ্টির দায়ে শ্রাবণী দেবীকেও জরিমানার নির্দেশ দেন। এভাবেই উন্মোচিত হয় এক মৃত মানুষের ফিরে আসার অলৌকিক নাটক। স্বামীর অবর্তমানে স্ত্রীর সম্পত্তি হাতিয়ে নেওয়ার ভয়ঙ্কর লোভ এবং ভালোবাসার আড়ালে লুকিয়ে থাকা বিশ্বাসঘাতকতার আসল চেহারা। সত্যের জয় নিশ্চিত করে শেষ হয় অ্যাডভোকেট অচিন্ত আইচের আরও একটি রোমাঞ্চকর কেস। তো পুরো সিরিজটির কাহিনী আপনাদের কাছে কেমন লাগলো সেটি কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।